বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু নিশ্চিত। ২৪ লাশ হস্তান্তর, আহত অন্তত ৭০। এখনো চলছে তল্লাশি। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা হয় এফআর টাওয়ার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত মন্ত্রীর। ১০ দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চাইলেন আতিকুল। এবং পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ধ্বংসাবশেষ, ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অষ্টম, নবম ও দশম তলা। ৩টি তদন্ত কমিটি গঠন। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনে মৃত ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনেরই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে এখনও তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা। ছুটির সকালের বাতাসে যেন পোড়া স্বপ্নের গন্ধ। বনানীর কামাল আকাতুর্ক সড়কের এফআর টাওয়ারে এখনো ফায়ার সার্ভিস আর পুলিশের উদ্ধারকর্মীদের তৎপরতা। প্রতিটি তলায় চলছে অনুসন্ধান। ২৩ তলা ভবনটির চারপাশে ছোট ছোট জটলা, উৎসুক চোখে নিরাপত্তাহীনতার শঙ্কা। এখানেই গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে আগুন। পুড়ে মরার হাত থেকে বাঁচতে অনেকে লাফিয়ে পড়েছেন। ভবন, কোর্ট কিংবা বহির্গমন পথে তোয়াক্কা করার সময় নেই। বিভিন্ন তলার কাচ ভেঙে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। অগ্নিকাণ্ডে ৩ ঘন্টা পর পৌনে ৪টার দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় ২১টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কিছুটা কমলেও বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৫ জনের মরদেহ মিলেছে। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানালেন গুলশান জোনের উপপুলিশ কমিশনার। ২৫ জনকে আমরা শনাক্ত করেছি এবং ২৪ জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। আর আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে ৭৩ জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনও। তদন্ত কমিটিতে বসছি আমরা, এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। শফিক, গতকালকে উদ্ধার অভিযান শেষ করার পরেই যে উদ্ধার অভিযান শুরু করার পর থেকেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপরে ৭ তলার পর থেকেই কিন্তু অবস্থান করছেন এবং তারা বলেছেন তারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ফ্লোরে গিয়ে কিন্তু তারা আসলে সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষা করে দেখবেন এবং তারই অংশ হিসেবে তাদের সঙ্গে কিন্তু যোগ দিয়েছে পুলিশের ২১টি টিম। তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মৃতের সংখ্যা যেটি ছিল গতকালকে আমরা যেটি সবশেষ জানিয়েছিলাম যে ২৫ মৃতের সংখ্যা ২৫ আছে এবং এদের মধ্যে ২৪ জন এরই মধ্যে শনাক্ত হয়ে গেছে। আমরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি। হস্তান্তর প্রক্রিয়া কিন্তু চলছে এবং এর পাশাপাশি কিন্তু প্রায় ৭০ জনের বেশি কিন্তু এই ডিএমপির পক্ষ থেকে আমাদের যেটি জানিয়েছে যে তারা কিন্তু আহত রয়েছে। তবে নিখোঁজের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ, ফায়ার সার্ভিস সহ যারা রয়েছেন এই সার্বিক ব্যবস্থাপনায় তাদের কাছে কিন্তু আসলে ২৫ জনের বাইরে কোনো। সকাল থেকে কিন্তু এখানে কিন্তু যে গৃহাণু গণপূর্তমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি কিন্তু যেটি জানিয়েছেন যে বেশ কিছু অসঙ্গতি বা ত্রুটির খবর তাদের কাছে
রয়েছে তারা সেই বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনিও কিন্তু এসেছিলেন, তিনিও যেটি জানিয়েছেন যে এ ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে ঢাকায় যে সুউচ্চ ভবনগুলো গড়ে উঠেছে এর ফলে যে সেই ভবনগুলো আসলে সঠিকভাবে বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কিনা বা সেই ভবনগুলো আসলে বা এখন যেগুলো করা হচ্ছে সেগুলো করা হচ্ছে মেনে তৈরি করা হচ্ছে কিনা সেই বিষয়ে এখন থেকে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জিরো টলারেন্সে যাবেন এবং সার্বিকভাবে এখনো কিন্তু যে কর্তন করা রয়েছে ফায়ার সার্ভিসের দায়িত্বেই মূলত রয়েছে, তারা আসলে থাকার পরে একটি আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ ব্রিফ আমাদের করবে। তখন আসলে হতাহত এবং মৃতের সংখ্যা পাশাপাশি যদিও মৃতের সংখ্যাটা 25 নিশ্চিত, হতাহতের পুরো সংখ্যাটা এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে বা আগুন কেন লেগেছে, আগুনের মূল যে কারণ সেই বিষয় সম্পর্কে আমরা হয়তো বা আরো স্পষ্ট ধারণা পেতে পারবো। তো শফিক, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। এফআর টাওয়ারের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হয় বনানী এফআর টাওয়ারের উচ্চতা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলেছেন আগামী 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। তবে সুউচ্চ ভবনগুলোর নকশায় অসঙ্গতির বিষয়গুলো দুর্ঘটনা ঘটলেই কেন সামনে আসে এমন প্রশ্ন উঠেছে সব মহলেই। রাশেদ লিমনের রিপোর্ট। অভিজাত এলাকায় সারি সারি সুউচ্চ বাণিজ্যিক ভবন, নিমতলী কিংবা চুরিহাট্টার অভিযোগের তীর ছিল রাসায়নিক গুদাম ও মজুতের দিকে, ছিল সরু অলিগলির অজুহাত। কিন্তু এবার বনানীর এই অগ্নিকাণ্ডে এত প্রাণহানির দায় কার? ভবনের মালিক একটু সদয় হলে কি বেঁচে যেত আরো কিছু প্রাণ? 18 তলা ভবন হয়েছে 23 তলা। অভিযোগ জমা পড়েছিল রাজুকে সেই 2002 সালে, ফল মেলেনি। দায় কি এড়াতে পারবে প্রতিষ্ঠানটি? তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে, বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিরো টলারেন্সের কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র অবশ্য বলছেন 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চান তিনি। আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। তবে অগ্নি নিরাপত্তার গাফিলতিতে বারবার এমন দুর্ঘটনার লাগাম পড়বে কবে? ঘুরে ফিরে উঠছে সেই একই প্রশ্ন। এফআর টাওয়ারের ঠিক কয়েকটি বিল্ডিং পরেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই সুউচ্চ ভবনগুলো এক একটির মধ্যে এক চুলো কোথাও ফাঁক নেই। রাজুক আর সিটি কর্পোরেশন বলছে এবার চলবে শুদ্ধি অভিযান। সেক্ষেত্রে এ ধরনের ভবনের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কেবল সময় টিভির ক্যামেরায় পেরেছিল বনানীর এফআর টাওয়ারের ভেতরে ঢুকতে। সহকর্মী রাশেদ বাপ্পি দেখেছেন প্রতিটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন, আর পুরে ছাই হয়ে গেছে 8ম, 9ম ও 10ম তলা। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেখানে ভবন যে ভবনটি পুড়েছে অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ। এখন ভবনটির যে তলায় রয়েছি এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সবকিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল, সব কিছু পুড়ে ছাই। অর্থাৎ এই যখন আগুন লাগে
তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায় এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। 14 তলায় এক লোক আগুন দেখে ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। ঠিক পাশের আরেকটা ক্যাবিনেট আমরা দেখলাম যে টিফিন ভরা খাবার, পানির বোতল সবকিছু সাজানো কিন্তু পুড়ে গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি, এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:45টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। 22 তলাও আপনার এই যে এই 3টা ফ্লোরেই আপনার এই যে ধোঁয়ার আর উপরে খালি ধোঁয়া, তারা সব কমপ্লিট। যেসব মরদেহ দেখতে পেয়েছেন কি ধারণা করছেন কিভাবে তাদের মৃত্যু হয়েছে? এই যে এটা ধোঁয়ার থেকে এটা সমস্যা হয়েছে, অর্থাৎ অক্সিজেন ছিল না। না, আগুন সম্পূর্ণ নির্বাপিত, এখন আমরা ড্যাম্পিং এর কাজ করতেছি। এই ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি কিন্তু কিছুটা ছিল। ভবনটির এই অংশে আমরা যে দরজা দেখতে পাচ্ছি এই দরজা খোলা এবং আমরা ধারণা করছি এই দরজাই হচ্ছে জরুরি নির্গমন পথ এবং আমরা এই জরুরি নির্গমন পথের যে সিঁড়িগুলো দেখছি সেটিগুলো খুব সংকীর্ণ, 1 বা 2 জনের বেশি এই সিঁড়ি দিয়ে একবার ওঠা যায় না, তবে আমরা সবগুলো পথ খোলা দেখতে পাচ্ছি। জরুরি বহির্গমন পথ যে ছিল সে বিষয়ে আমরা নিশ্চিত এবং এখানে যে কচি গাছের পাতা ছিল সেই গাছের পাতাগুলো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অর্থাৎ এই সময়ে যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু করুণ পরিণতির শিকার হয়েছেন। নিমতলা, এরপর চুড়িহাট্টা এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না, সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বনানীতে আরএফ টাওয়ারের সামনে এই মুহূর্তে ব্রিফ করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অব্যাহত থাকবে, সকল সংস্থা একসাথে বসে একটা পরিকল্পনা নিয়ে এখানে কাজটা করা হবে। কারণ আপনারা দেখছেন এখানে অনেকগুলা গ্লাস, এসি, এগুলো সবগুলা অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলা যদি খুবই আপনার পরিকল্পিতভাবে এবং প্রযুক্তি ব্যবহার করে যদি উদ্ধার করার ব্যবস্থা না করা হয় তাহলে এখান থেকে আবার নতুন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অতএব আমাদের পরিকল্পিতভাবে করতে হবে। আমাদের এখানে যত আমাদের সক্ষমতা যা যা প্রয়োজন আমার মনে সবাই সর্বান্তিকভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং প্রযুক্তিগত যত সুবিধা আছে সব সুবিধা এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের মেয়র আতিক সাহেব উনি সার্বক্ষণিক এখানে থেকে এই বিষয়টাকে পরিচালনা করেছেন এবং উদ্ধার কাজকে উনি পরিচালনা করে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরাও এর উদ্ধার কাজের ব্যাপারে কোনো সাহায্য যেখান থেকে করা সম্ভব হয়েছে সেটা করা হয়েছে। কখন শেষ হবে? এখানে যদি এরকম কোনো অনিয়ম যদি পরীক্ষান্তে পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে। ফায়ার সার্ভিস তারা আমাদেরকে বিল্ডিং তারা বুঝিয়ে দিবে, কিন্তু তার আগে আমি ফায়ার সার্ভিসকে বলেছি এই যে উপরে যে এই অবস্থা, একটু বাতাস আসলে কিন্তু গ্লাসগুলো পড়ে যাবে। আমরা জানি না এসিগুলো রোডের উপর পড়বে কি না পড়বে। আমি সিটি কর্পোরেশনকে বলেছি এখানে জনস্বার্থে কিছু ব্যানার টাঙ্গিয়ে দেওয়ার জন্য, কারণ যতক্ষণ পর্যন্ত গ্লাসগুলোকে পরিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কাউকে চলাচল করতে দিব না। ফুটপাথ ইজ ভেরি ডেঞ্জারাস। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এখান থেকে চলাচল যেন না করা হয়। সংবাদ মাধ্যমে সবাইকে বলবো এটা প্রচার করুন আপনারা এই রোড মেইন রোডে এবং পিছনের রোডটাতেও। এটি বাতাস আসলেও কিন্তু গ্লাসগুলো পড়ে যাবে। এসিগুলোও কিন্তু খুব ঝুঁকিমুক্ত হয়েছে। আমি ফায়ার সার্ভিসকে বলেছি এগুলোকে এখন ক্লিয়ার করে যদি নেট লাগাতে হয় নেট লাগানোর জন্য, তারপরে পর্যায়ক্রমে, কারণ বিল্ডিংয়ে ভবনে যারা আছে আমরা খবর পেয়েছি এখানে অনেক মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা সবকিছু ছড়িয়ে আছে।
এগুলোকে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করতে হবে। আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলছি, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশন এবং এখানকার যারা ফায়ার ব্রিগেড যারা আছে, আমরা মিলেই আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে আবার আমরা ব্রিফিং করব যে নেক্সট স্টেপগুলো কি। এখনো আছে? আমাকে ফায়ার সার্ভিস যেটা বলেছেন, ফায়ার সার্ভিসের ডিজির সাথে কথা হয়েছেন, বা যারা এখন ডিউটিতে আছেন তারা এখন পর্যন্ত আমার কোনো এই সম্বন্ধে কোনো সংবাদ দেয় নাই। 25 জন মারা গেছে, দেখুন আমি কালকে, আপনারা জানেন কালকে ফায়ার সার্ভিস পুলিশ আমরা সব একসাথেই ছিলাম এবং আমাদের কাছে কিন্তু খবর কিন্তু এখন পর্যন্ত আসছেন যে 19 জনই মারা গিয়েছেন। বনানীতে সাংবাদিকদের সাথে ব্রিফ করছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং তার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সময় সংবাদে আরও থাকছে। বনানীর আগুনে পুড়ে গেছে বহু পরিবারের স্বপ্ন। দুঃসাহসিক তৎপরতায় বেঁচে ফিরেছেন শত শত মানুষ। ফায়ার সার্ভিসের 6 সদস্য আহত। বনানীর আগুনে আহত 70 জনের মধ্যে 33 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি অধিকাংশই আগুনের ভয়াবহতায় মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের এমন আহাজারি আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রিয়জনের এমন করুণ মৃত্যু কিভাবে ভুলবে তারা? আর আগুনের ভয়াবহতা থেকে যারা ভাগ্যগুণে প্রাণে বেঁচে ফিরেছেন তাদেরও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই স্মৃতি। বনানীর এফআর টাওয়ারে আগুনে আহতদের মধ্যে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এখন যে 6 জন আছে, এই 6 জনের মধ্যে একজন আছে যার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুনা মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুনের ঘটনায় চিকিৎসা নিতে আসা 48 জনের মধ্যে 39 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি 9 জন এখন হাসপাতালের সার্জারি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ওকে যখন আমি ফোন দেই সে বললো যে আমি আটকা পড়েছি। পরে বিকেল 4টার সময় ফায়ার সার্ভিসের লোকজন ওই রুমে ঢুকতে পারছে, সে অজ্ঞান অবস্থা ছিল, তাকে ধরে নিয়ে আসছে। যখন আমরা মানে ওর সাথে আমরা হাজব্যান্ড যখন কন্ট্যাক্ট করে তখন তো ও বলছে যে অজ্ঞান অবস্থায় ছিল, তারপরে তো বের করে নিয়ে আসছে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আসা 32 জনের মধ্যে এখনো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন 15 জন। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে প্রাণ হারানো নিথর দেহগুলোর পরিচয় শনাক্ত হওয়ার পর একে একে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের পরিস্থিতি এবং মরদেহ হস্তান্তরের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেলায়েত হোসেন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন ফারুক ভুইয়া রবিন। প্রথমেই যাচ্ছি বেলায়েত হোসেনের কাছে। বেলায়েত। শফিক, এই এখন কিছুক্ষণ আগে আরেকজন দগ্ধ রোগী তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যেই ভর্তি করানো হবে এবং কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা দানের কার্যক্রমটি শুরু হবে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে বনানীতে যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডে যারা হতাহত হয়েছেন, এই হতাহতদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন অনেকে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যতটুকু জেনেছিলাম যে 9 জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। এই 9 জনের মধ্যে 6 জন রয়েছেন বার্ন ইউনিটে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আর বাকি যে 5 জন রয়েছে তারা আশঙ্কা মুক্ত। আর 3 জন রয়েছে হাসপাতালের বিভিন্ন ইউনিটে, তাদের চিকিৎসা চলছে, তারাও আশঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে এখন যে একজন এলো, সেই একজনের অবস্থা আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের কাছে জানতে চাইবো আসলে তার অবস্থাটা কি। আর যে একজনের কথা আশঙ্কাজনক বলেছি তিনি কিন্তু চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার সামন্তলাল সেন, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে সে একজনেরও চিকিৎসা অর্থাৎ তিনিও মোটামুটি নিরাময়যোগ্য বলেই আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে এবং বার্ন সহ এই 2টি মর্গ থেকেই মোট 9টি মরদেহ, 9 জনের মরদেহ এখান থেকে হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। সকালে আরেকজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে 10 জনের মরদেহ এখান থেকে হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। তো এই ঢাকা মেডিকেলের অবস্থা এই ছিল আমার কাছে।
কুর্মিটলা জেনারেল হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। রবিন। বেলায়েত, রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু কোনো মরদেহ যেমন নেই, ঠিক অন্যদিকে কিন্তু আশঙ্কাজনক কোনো রোগীও আহত কোনো ব্যক্তিও এখানে নেই এবং পোড়া যে ব্যক্তিও কিন্তু এখানে নেই সেই ঘটনায়। এখানে যদি আপনাকে বলতে চাই, এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 7 জন ভর্তি রয়েছেন মেডিসিন বিভাগ এবং সার্জারি বিভাগে। তো তাদের অবস্থা বেশ ভালো বলেই, মানে আশঙ্কামুক্ত বলেই চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এবং অল্প কিছুক্ষণ আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে একজন পোড়া ব্যক্তিকে তাকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তিনি হলেন যে অনুপম দেবনাথ, তার শরীরের 10 থেকে 12% যে পোড়া। তো আমি যদি আপনাকে একটু এখানে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে এখানে সকাল 11টার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের যে সমন্বয়ক সামন্তলাল সেন তিনি এসেছিলেন এবং তিনি এসে রোগীদের যে এখানে যারা আহত আছেন তাদের সকলের অবস্থা পর্যবেক্ষণ করে একজনকে তিনি পরামর্শ দিয়েছেন যেন অনুপম দেবনাথকে তাকে যেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু তার পরামর্শ অনুযায়ী তাকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বাকি যে 7 জন রয়েছেন তাদের অবস্থা তুলনামূলক ভালো বলেই এবং আশঙ্কামুক্ত বলেই জানিয়েছেন এখানে চিকিৎসকরা। আর অল্প কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য GM কাদের। তিনি এসে যেটি বলেছেন যে বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের অবহেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে তিনি মনে করেন। তো এই ছিল আসলে আমার কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে শফিক। কেউ 8-10টা দিনের মতো স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন। কেউ বাবা মাকে বলে এসেছেন বিকেলে দেখা হবে। কারো বিয়ে করে নতুন জীবন শুরু করার কথা এবছরেই। বনানীর আগুনে এসব মানুষের মৃত্যুতে পুড়ে গেছে তাদের পরিবারের সব স্বপ্ন। দাও দাও করে জ্বলছে বেঁচে থাকার শেষ আশাটুকু। চোখে একরাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনো দিন দেখতে না পাওয়ার আশঙ্কা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক। অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছিলেন EUR সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ। এফআর টাওয়ারে একই অফিসে কাজ করতেন স্বামী স্ত্রী। প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন একসাথে, কিন্তু দিন শেষে বাড়ি ফেরা হলো না আর। জীবন দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানলেন রুমকি আক্তার আর মাকসুদুর রহমান। মাকসুদের বাবা মারা গেছেন ছোটবেলায়। মা আর স্ত্রীকে নিয়ে নতুন ফ্ল্যাটে ওঠার কথা ছিল তার। হেরিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যায় সে। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই কোম্পানিতে চাকরি করতেন উচ্ছল তরুণী তানজিলা মৌলি। বেঁচে ফিরতে পারেননি তিনিও। তরুণ আবির মাইকা সিকিউরিটি নামে একটি ব্রোকার হাউসে কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান শ্রীলঙ্কার নাগরিক নিরোশ। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুনে মৃতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। হেরিটেজ এয়ারলাইন্স নামে ট্রাভেলস এজেন্সির প্রধান হিসাবরক্ষক মামুনের বাড়ি দিনাজপুরের বালুয়াডাঙ্গায়। স্ত্রী এবং 2 মেয়ে তানহা ও তাহিয়াকে নিয়ে ঢাকায় থাকতেন তিনি। মাত্র 2 দিন আগে তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করা যশোরের জারিন তাসমিম বৃষ্টির বাড়িতে চলছে আহাজারি। গত ঈদেই বাড়ি থেকে ঘুরে যাওয়া বৃষ্টি EUR সার্ভিস বিডি নামে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। চলতি বোরো মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল 36 টাকা, আতপ চাল 35 টাকা এবং ধান 26 টাকা দরে কিনবে খাদ্য মন্ত্রণালয়। ধানের দামটা আগাম ঘোষণা দিয়েছে 26 টাকা কেজি হিসাবে। এটা যদি আমরা পাই অবশ্যই আমরা লাভবান হব। এইভাবে দাম পেলে আমার খুব ফসলটা ভালো হবে, আমার আবাদ কৃষি করতেও আমার ভালো লাগবে। যে রেটটা দিচ্ছে এটা কৃষকও উপকার পাবে এবং মিলেরও উপকার পাবে। কিছু কিছু ওষুধ ব্যবসায়ীরা আছে যেটা বাজার ছেলে মূল্যে দেখা যাচ্ছে মাল অনেক স্টক করে রাখলো, বাজারে মার্কেটে মাল পাচ্ছে না। ব্যবসায়ীরা মোটামুটি
একটা ভালো পজিশনে থাকবে বলে আমি আশা করতেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর FR টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু নিশ্চিত, 24 লাশ হস্তান্তর, আহত অন্তত 70, এখনও চলছে তল্লাশি। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা হয় FR টাওয়ার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস গণপূর্ত মন্ত্রীর। 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চাইলেন আতিকুল। এবং পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ধ্বংসাবশেষ ছিল না, আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 8ম, 9ম ও 10ম তলা, 3টি তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।